আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটিতে ছাত্র জনতার ঢল। 15 জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে সরকারকে আলটিমেটাম অভ্যুত্থানের নায়কদের। বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুনের উৎপত্তি, প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ। দুর্ঘটনায় ব্যক্তি সংশ্লিষ্টতা খুঁজে পায়নি উচ্চ পর্যায়ের কমিটি। ইংরেজি নতুন বছর বরণে প্রস্তুত দেশ। 31st নাইটকে ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই জানালেন ডিএমপি কমিশনার। উন্মুক্ত স্থানে অনুষ্ঠান, শোভাযাত্রা নিষিদ্ধ। আধিপত্য ধরে রাখতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অস্ত্রাগারে পরিণত করেছিল আওয়ামী লীগ। 15 বছর পর ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে বললেন জামাতের আমির। এবং বছরের প্রথম দিনে নতুন বই পাবে না অধিকাংশ শিক্ষার্থী। ফেব্রুয়ারির আগে সম্ভব নয় বলছেন ছাপাখানা মালিকরা। ভর্তি ফি নীতিমালা মানছে না স্কুলগুলো। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামী 15 জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে অন্তর্বর্তী সরকারকে আলটিমেটাম দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। নইলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন গণ অভ্যুত্থানের নেতারা। কেন্দ্রীয় শহীদ মিনারে 5 আগস্ট পরবর্তী ছাত্র জনতার সবচেয়ে বড় জমায়েত থেকে তারা বলেন, 71 ও 90-এর মতো 24-এর অভ্যুত্থানকে ব্যর্থ হতে দেবে না দেশের মানুষ। গুম খুন সহ জুলাই আগস্টের হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার নিশ্চিতের আগে জাতীয় নির্বাচন হবে না বলেও জানান বিপ্লবীরা। আজিজুল হক পলাশ এবং আশিক এম রাসেলের ক্যামেরায় রিপোর্ট আদ্দিন সজীবের। 31 ডিসেম্বর 2024 কেন্দ্রীয় শহীদ মিনার। গৌরবের 24-এ জুলাই বিপ্লব, গণ অভ্যুত্থান, বছরের শেষ দিনটি ঐতিহাসিক করল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। লাখো ছাত্র জনতার এই জমায়েতে স্লোগান ছিল জুলাই আগস্টে গণহারে হত্যাকাণ্ড চালানো পতিত স্বৈরাচার আওয়ামী লীগ এবং তাদের দোসরদের দ্রুত বিচারের। সেই সঙ্গে প্রশ্ন ওঠে, গত 5 মাসে কেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেয়নি অন্তর্বর্তী সরকার? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন জুলাইয়ের প্রক্লেমেশন নিয়ে রাজপথে জমায়েত করার ঘোষণা দিয়েছে, আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে সকল রাজনৈতিক পক্ষকে সাথে নিয়ে সরকার জুলাইয়ের ঘোষণাপত্র পাঠ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সরকারের এই সিদ্ধান্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক অন্যতম বিজয়। তবুও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির ঘোষণাপত্র পাঠের উদ্যোগ নেয়ার পর সরকারের সমর্থনকে প্রাথমিকভাবে বিজয় হিসেবে মনে করা হচ্ছে। জীবন দিয়ে রাস্তায় যুদ্ধ করেছিল, লড়াই করেছিল, তাদের সেফটি আমাদের দিতে হবে, এটা আমাদের ঐতিহাসিক দায়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আলোচনার টেবিলে কোনো সমাধান আসে না। আমাদের জনগণের সমাধান শুধুমাত্র রাজপথ। আমাদের উদ্যোগের পরে আমরা দেখেছি সরকার উদ্যোগ নিয়েছে জুলাই প্রক্লেমেশন তারা ঘোষণা করবে সকল ছাত্র জনতা রাজনৈতিক পক্ষকে সাথে নিয়ে। তাদেরকে আমরা সাধুবাদ জানাই। এখনো স্বৈরশাসক শেখ হাসিনার কেন বিচার হলো না সেই প্রশ্ন তুলে তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে অবিলম্বে সর্বোচ্চ বিচারের দাবি জানিয়েছেন গণ অভ্যুত্থানের নেতারা। বলেন, দৃশ্যমান বিচারের আগে জাতীয় নির্বাচন হবে না। আমাদের এই প্রক্লেমেশনের মধ্যে বাংলাদেশের যে গত 53 বছরে যে প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে সেগুলোর সংস্কারের ইঙ্গিত থাকতে হবে। আমরা আরো ঘোষণা করছি, বাংলাদেশ স্বাধীন হয়েছে 24-এ নতুন করে। আমরা আর কোন নতজানু পররাষ্ট্রনীতি বাংলাদেশের পক্ষ থেকে দেখতে চাই না। আমরা বাংলাদেশকে পৃথিবীর মঞ্চে নতুন এক বাংলাদেশ দেখতে চাই।
দেশে এখনো আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের ষড়যন্ত্র থেমে নেই দাবি করে সমন্বয়করা বলেন, পুলিশ বিজিবির যেসব সদস্য ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়েছে তাদের দ্রুত গ্রেফতার করতে হবে। এ নিয়ে টালবাহানা বরদাস্ত না করার হুঁশিয়ারি দেন তারা। সচিবালয়ের ভেতরে, গোয়েন্দা সংস্থার ভেতরে, পুলিশের ভেতরে যারা যেখানে যত দালাল লুকিয়ে আছে, আমরা বলতে চাই বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের প্রতিষ্ঠানগুলো দালাল মুক্ত করুন। অভ্যুত্থানের পর যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্বের মতো অপকর্মে জড়িয়ে পড়েছেন তাদের সতর্ক করে ছাত্র নাগরিক নেতারা বলেন, আওয়ামী স্বৈরাচার পালিয়েছে, জন আকাঙ্ক্ষা না বুঝলে অন্যদেরও একই পরিণতি হবে। এখনো কেন আমরা শুনবো এক হাত থেকে আরেক হাতে সিন্ডিকেট দিয়েছে? তাহলে আপনারা আপনাদের জায়গা থেকে কি অ্যাকশন নিচ্ছেন? আমাদের এই বাংলাদেশ সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্র নীতিতে যাবে, কিন্তু সেই বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতির সুযোগে কেউ যদি মাথায় উঠে বসে, আমরা তাকে মাথা থেকে মাটিতে ফেলে দিতে বিন্দু মাত্র দ্বিধা করব না। আমাদের একমাত্র শত্রু এই আওয়ামী লীগ। আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের পৃথিবীর যে কোন রাজনৈতিক শক্তি আছে, আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। আমাদের এতদিন পর্যন্ত আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের কোন ঘোষণাপত্র ছিল না। আমরা বলতে চাই 15 জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। সিরাজগঞ্জ, গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে জুলাই বিপ্লবের নায়কদের উপর হামলা হয়েছে জানিয়ে পুলিশ প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেয়ার তাগিদ দেন গণ অভ্যুত্থানের নেতারা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যাকারীদের বিচারের দাবিতে বদ্ধপরিকর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ ছাত্র জনতা। কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র না দিলেও মার্চ ফর ইউনিটিতে অংশ নিয়ে শেখ হাসিনা সহ তার দোসরদের ফাঁসির দাবি জানান তারা। এ সময় ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা সকলের কণ্ঠে এক সুর, বিচারের আগে হবে না কোনো নির্বাচন। নিরঞ্জন দেবের ক্যামেরায় আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজের। তিন আগস্টের স্মৃতিকে আবারও রাঙালো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পাখির চোখে তাই তো দেখা যায় মার্চ ফর ইউনিটিতে আসা ছাত্র জনতার জনসমুদ্র, যে ঢল ছড়িয়ে যায় কেন্দ্রীয় শহীদ মিনার সহ আশেপাশের এলাকায়। এদিন সকাল থেকেই শহীদ মিনারে জড়ো হয় ছাত্র জনতা। শহীদ আবু সাইদের রংপুর থেকে পার্বত্য চট্টগ্রাম প্রায় সব জেলা উপজেলার মানুষের জমায়েত হয় শহীদ মিনারে। যারাই দেশকে অস্থিতিশীল করার জন্য নানাবিধ প্রচেষ্টা চালাচ্ছেন, এই জনসমাগম দেখে আপনারা শিক্ষা নেন যে এই দেশের ছাত্র জনতা সবসময় রাজপথে ছিল, আছে এবং থাকবে। দেশের বিরুদ্ধে উদ্ভূত যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তারা বুক চিতিয়ে বুলেটের সামনে দাঁড়িয়ে যেতে দ্বিধাবোধ করেনি, ভবিষ্যতেও করবে না। আমরা চাই যে ফ্যাসিবাদ এই সংবিধান রেখে যারা কোনো অন্যায় অবিচার না করতে পারে, তাহলে চেঞ্জ করা হোক। আয়োজনের প্রধান আকর্ষণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। তাদের খুব বেশি কিছু চাওয়া নেই, একটাই দাবি, খুনি হাসিনার বিচার। আমরা আমাদের সন্তানদের বিচার চাই, আমরা আপনাদের কাছে আর কিছু চাই না। যত দ্রুত সম্ভব আপনারা বিচার করুন, তা না হলে আমরা শহীদ পরিবার, আমরা সম্মানিত পরিবার, আপনারা আমাদেরকে রাস্তায় নামাবেন না। আমরা ভালো করে বলে দিতে চাই, ভালো করে শুনে রাখুন, উনি হাসিনাকে ফেরত দিবেন এবং আমরা তাকে ফাঁসির দড়িতে ঝুলাবো। এ সময় ছাত্র প্রতিনিধিদের কণ্ঠে উঠে আসে একতার বার্তা। সমাবেশ মঞ্চে উপস্থিত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এই বাংলাদেশে যতক্ষণ না পর্যন্ত আওয়ামী ফ্যাসিবাদের বিচার নিশ্চিত হচ্ছে
ততক্ষণ পর্যন্ত কোন নির্বাচন হবে না। বিগত আওয়ামী সরকার 2013 সালে ইসলামপন্থীদের উপর হেফাজতের উপর যে নির্মাণগুলি চালিয়েছে তার বিচার বাংলার জমিনে হবে। নতুন সংবিধান গঠন করার মধ্য দিয়ে এই বিপ্লবের সফল করতে হবে। সেই সংবিধান আলেমদেরকে বন্দী বানিয়েছে, সেই সংবিধান বাংলাদেশে থাকতে পারে না। ঐক্যবদ্ধভাবে পাবলিক, প্রাইভেট, মাদ্রাসা, ন্যাশনাল, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে একভাবে বাংলাদেশ গড়ে তুলবে ইনশাআল্লাহ। তবে দিন শেষে মার্চ ফর ইউনিটিতে আসা সকলের প্রত্যাশা ফ্যাসিবাদ মুক্ত আগামীর বাংলাদেশ। 3 আগস্ট 2024 কেন্দ্রীয় শহীদ মিনারের এই জায়গা থেকেই ঘোষণা আসে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের এক দফার। এবার বিপ্লবের 5 মাস পর বছরের শেষ দিনে আবারও নিজেদের শক্তির জানান দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেখান থেকে তাদের বার্তাটা একেবারে স্পষ্ট, খুব শিগগিরই আসবে বিপ্লবের ঘোষণাপত্র, যেখানে থাকবে না কোনো বৈষম্য। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সচিবালয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। প্রাথমিক তদন্তে এ তথ্য উঠে এসেছে। সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেন কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। পরে ব্রিফিংয়ে তিনি জানান, অগ্নি দুর্ঘটনায় কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। সিআইডির সংগ্রহ করা ভিডিও ও তথ্যের সাথে অনুসন্ধানের তথ্য 99% মিলে গেছে বলেও জানান তিনি। অগ্নিকাণ্ডে কোনো বিস্ফোরক দ্রব্য ব্যবহারের আলামতও পায়নি 8 সদস্যের এই তদন্ত কমিটি। লুজ কানেকশনের কারণে ইলেকট্রিসিটি থেকে আগুনটার উৎপত্তি হয়েছে, এটা হলো প্রাথমিক আমাদের অনুসন্ধান। এবং এতে এখন পর্যন্ত কোনো রকমের অন্য কোনো ব্যক্তির কোনো সংশ্লিষ্টতা আমরা খুঁজে পাই নাই। আমরা আরো বেশ কিছু টেস্ট দেশে বিদেশে করব, সেভাবে আমরা স্যাম্পল পাঠিয়েছি এবং দিয়েছি। সেই রিপোর্টগুলো পেলে আমাদের রিপোর্টটা আরো বেশি নিশ্চয়ক হবে। প্রাথমিকভাবে আমরা দেখেছি যেগুলো ভিডিওর মাধ্যমে পেয়ে, যেটা দেখেছি, যেটা আমরা আগে ভিডিও পাওয়ার আগে রিপোর্ট তৈরি করেছি, দুটা পুরোপুরিভাবে মিলে গেছে। এক্সপ্লোসিভ ব্যবহার করার মতো কোনো ধরনের এক্সপ্লোসিভ ব্যবহার করার মতো আসলে কোনো ধরনের কোনো আলামত বা কোনো কিছু আমরা পাই নাই। ইংরেজি পুরনো বছরকে বিদায় আর নতুন বছর বরণে প্রস্তুত সারা দেশ। তবে বর্ষবরণের আয়োজনে 31st নাইটে অনুমতি ছাড়া উন্মুক্ত স্থানে সভা, সমাবেশ, নাচ, গান ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি। একই সাথে পরিবেশ দূষণ রোধে সব ধরনের পটকা ফোটানো ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে। মিডিয়া ব্রিফিংয়ে ডিএমপির কমিশনার শেখ সাজ্জাদ আলী জানান, 31st উপলক্ষে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই, তবে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে রাজধানী। তরিক ইসলামের রিপোর্ট। নববর্ষের শুভেচ্ছা। 31st নাইট বা ইংরেজি নববর্ষের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপির মিডিয়া ব্রিফিং। নতুন বছরে আগামীকাল পা রাখব। ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার জানান, 31st নাইট নিয়ে কোনো নিরাপত্তার ঝুঁকি নেই। ইন্টেলিজেন্স এখন পর্যন্ত সেরকম কোনো থ্রেট নেই। 2 থেকে 2.5 কোটি লোকের শহর, আপনাদের জানা আছে। এখানে পুলিশের স্বল্পতা আছে, লজিস্টিকের স্বল্পতা আছে, নানাবিধ বিষয় আছে। সেক্ষেত্রে আপনাদের মাধ্যমে আমি সবার সহযোগিতা চাই। শব্দ দূষণ রোধে গত এক সপ্তাহে 172 কেজি ক্লাস্টার বোমা আটক করা হয়েছে বলেও জানান পুলিশ কমিশনার। আতশবাজি, রকেট বোমা, ক্লাস্টার বোমা, পটকা ইত্যাদি যাতে নববর্ষ উপলক্ষে ব্যবহৃত না হয়, সেই জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ অভিযান চালায়। এবং সেই অভিযানে আমরা চকলেট বোমা, ক্লাস্টার বোমা, পটকা বোমা, আতশবাজি, রকেট বোমা, বিভিন্ন বিস্ফোরক মোট 172 কেজি উদ্ধার করি। এ সংক্রান্তে মামলা হয় 5টি এবং গ্রেপ্তারও 5 জন। অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত সচিব তপন কুমার জানান, শব্দ দূষণ রোধে কঠোর অবস্থানে সরকার। আপনি অনুমতি নিয়ে একটি স্পেসিফিক জায়গাতে করতে পারবেন, আবাসিক এলাকাতে এটি করতে পারবেন না, কিন্তু কত ডেসিবেল পর্যন্ত তারও অনেকগুলো বিস্তারিত ব্যাখ্যা আছে।
তার মানে এই জিনিসটি যে ক্ষতি হচ্ছে, আতশবাজি বা পটকা যেগুলো আমরা আউটস্ট্যান্ডিং দেখি শব্দ দূষণ ঘটাচ্ছে 31st নাইটকে কেন্দ্র করে, এর যে প্রচন্ড ক্ষতি হচ্ছে এটি তো আপনারা অবহিত। কোনো ঝুঁকি না থাকলেও পুরো শহর নিরাপত্তার চাদরে থাকবে বলেও ব্রিফিংয়ে জানানো হয়। শুধু 31st নাইট উপলক্ষে 3000 ডিপ্লয়মেন্ট দিয়েছি। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। নাটকীয়তায় ভরপুর ছিল 2024-এর রাজনীতি। যাকে জেলে পাঠানোর কথা ছিল তিনি হন সরকার প্রধান, আর সরকার প্রধান পালিয়ে যান ভারতে। আওয়ামী লীগের 16 বছরের দাপুটে শাসন ভেঙে চুরমার করে দেয় বৈষম্য বিরোধী ছাত্র জনতা। দেশ পরিচালনার দায়িত্ব নেন নবীন প্রবীণরা। অস্তিত্ব সংকটে পড়ে প্রভাবশালী রাজনৈতিক দল আওয়ামী লীগ, আর ঘুরে দাঁড়ায় বিএনপি জামাত। অন্যদিকে সম্ভাবনার কথা বলছে নাগরিক কমিটির নতুন দল। 2024 সালের রাজনীতির হালচাল জানাচ্ছেন মাহবুব কবির চপল। 2024-এ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সিনেমার গল্পকেও হার মানিয়েছে। শেষ দৃশ্য পর্যন্ত ছিল টান টান উত্তেজনা। এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে, তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে 2টা চুবড়ি দিয়ে উঠাই নেওয়া উচিত। বলা হয়েছে আমি পদ্মা সেতু বানচাল করে দিয়েছি, আমাকে পদ্মা নদীতে 2বার চুবানো দরকার। বিতর্কিত নির্বাচন করেও 7 জানুয়ারি চতুর্থ মেয়াদে সরকার গঠন করে আওয়ামী লীগ। আবারও তারা মেয়াদ পূর্ণ করবে এমনটাই ধারণা ছিল সবার। শেখ হাসিনাকে লৌহ মানবী উপাধি দেয় ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট। গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই বাংলাদেশের এত উন্নতি হয়েছে। ভোটারবিহীন নির্বাচনে টানা 1.5 দশক ক্ষমতায় থেকে দম্ভ বাড়তে থাকে আওয়ামী লীগের নেতাদের। বিশেষ করে দলের সাধারণ সম্পাদকের অতিকথন অতিষ্ঠ করে জনগণকে। আওয়ামী লীগ কচু পাতার উপর ভোরের শিশির বিন্দু জ্বালা হেরে অন্তরে জ্বালা। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। শেখ হাসিনার উন্নয়ন চাপা পড়ে সীমাহীন দুর্নীতির নিচে। জাতীয় থেকে স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে না পেরে ক্ষোভ বাড়তে থাকে জনমনে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তেঁতে ওঠে মানুষ। ইনকাম তো নাই, আর খরচ তো সব জিনিসের দাম প্রচন্ড। এত কিছুর অগ্রাহ্য করে বঙ্গবন্ধুর বন্দনায় শাসন ক্ষমতা এগিয়ে নিতে থাকেন শেখ হাসিনা। জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। না না না। পুলিশ প্রশাসন দিয়ে রাজনৈতিক দলগুলো দাবিয়ে রেখে নির্ভর থাকেন তিনি। অব্যাহত রাখেন একগুঁয়ে বক্তব্য। কে কি লিখলো আর সেটা দিয়ে ঘাবড়ে যাওয়া আর সেটা নিয়ে বেশি দুশ্চিন্তা করা, আমি মনে করি এটা করা উচিত। জুলাইয়ে ছাত্রদের কোটা আন্দোলনকে খুব একটা গুরুত্ব দেননি শেখ হাসিনা। উল্টো শিক্ষার্থীদের রাজাকারের নাতিপুতি বলে আগুনে ঘি ঢালেন তিনি। যে রাজাকার নাতিপুতিরা সবকিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। আন্দোলনে উত্তাল হয় গোটা দেশ। রংপুরে আবু সাইদকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনা জনরোষ স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। কিছুদিনের মধ্যে পাল্টে যায় পাশার দান। আন্দোলন দমাতে সব অস্ত্র প্রয়োগ করেও গদি টেকাতে পারেননি শেখ হাসিনা। হাজারো প্রাণের বিনিময়ে 5 আগস্ট পতন ঘটে স্বৈরাচারে পরিণত হওয়া শেখ হাসিনার। গণভবন দখল করেন জনগণ। ক্ষুব্ধ মানুষ ক্ষোভ জানায় নানাভাবে। শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে আওয়ামী লীগকেও বিপদে রেখে গেছেন। একটি দল 16 বছর ক্ষমতায় থাকার পরও জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় নানা প্রশ্নের জন্ম দিয়েছে। আশঙ্কা সৃষ্টি হয়েছে দলটির ভবিষ্যৎ নিয়ে। আওয়ামী লীগের মধ্যে তার কর্মকাণ্ডের বিষয়ে যদি তার মধ্যে একটা পরিশুদ্ধ তা না আসে, আপাতত আমার তো মনে হচ্ছে যে 10 বছর আওয়ামী লীগ নির্বাচনেও আসতে পারবে। আওয়ামী লীগের পতনে উজ্জীবিত বিএনপি জামাত সহ শোষিত রাজনৈতিক দলগুলো। নতুন রাজনৈতিক দল গঠনের কথা বলছেন শিক্ষার্থীরা। 2025-এ দেশের রাজনীতি কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে। আওয়ামী লীগ থেকে অন্য দলগুলো শিক্ষা নেবে নাকি আবারও কোনো সরকার ফ্যাসিস্ট হবে, সে আলোচনা দেশ জুড়ে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।
আধিপত্য ধরে রাখতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আওয়ামী লীগ অস্ত্রাগারে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে তিনি বলেন, আওয়ামী লীগ মূলত একটি সন্ত্রাসী সংগঠন। দীর্ঘ 15 বছর পর অনুষ্ঠিত ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে বক্তব্য রাখেন বিভিন্ন দেশের ছাত্র নেতা ছাড়াও রাজনৈতিক দল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। সবশেষ 2009 সালে বড়সড় এমন সম্মেলনের আয়োজন করেছিল ইসলামী ছাত্র শিবির। দীর্ঘ 15 বছর পর প্রকাশ্যে কেন্দ্রীয় সদস্য সম্মেলনে অংশ নেন সারা দেশের 7,000-এরও বেশি সদস্য। সোহরাওয়ার্দী উদ্যানে এর উদ্বোধন করেন সংগঠনটির শহীদ নেতাকর্মীদের পরিবারের সদস্যরা। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেন, ফ্যাসিবাদ সরকার ছাত্র শিবিরকে রক কাটা ট্যাগ দিয়ে দমিয়ে রাখতে চেয়েছিল, কিন্তু কখনোই তা পারেনি তারা। সকল অপপ্রচার মিথ্যাচারের বেড়াজাল ছিন্ন করে আসুন একটি শান্তিপূর্ণ বাংলাদেশ নতুন রাষ্ট্র বিনির্মাণের চেষ্টায় আমরা এই দেশের মানুষকে ঐক্যবদ্ধ করি। আমরা এই 24-এর অভ্যুত্থানের শুরু থেকেই যখন এমন অনেকেই রয়েছে, অনেক ব্যক্তি, অনেক গোষ্ঠী যাদের সাথে আমরা বিভিন্ন প্রয়োজনে যোগাযোগ করতে চেয়েও বা করেও যোগাযোগ করে উঠতে পারিনি, কিন্তু আজকে আমার সামনে আমার যারা সহযোদ্ধারা রয়েছেন তাদেরকে আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পেয়েছি। এই অভ্যুত্থানের রাজপথে থাকা, পরামর্শ দেওয়া, গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সাবহিউম্যান করে দেওয়া, উন্মানুষ করে দেওয়া, তার মৌলিক মানবাধিকারকে নাই করে দেওয়ার যে সংস্কৃতি আওয়ামী লীগ তৈরি করেছিল সেই সংস্কৃতিকে চলতে দেওয়া যায় না। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করতে হবে জানিয়ে জামায়াতের আমির বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এরা সন্ত্রাসী সংগঠন। আবরার ফাহাদের মতো কত লোক, কত ছাত্রকে, আমাদের কলিজার টুকরাকে তারা নির্মমভাবে হত্যা করেছে। এরা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে অস্ত্রাগারে পরিণত করেছিল, মদের বোতল আর অস্ত্র দিয়ে ভরে রেখেছিল, গণরুম তৈরি করে নির্যাতন চালাতো, নামাজি ছাত্রদেরকে নামাজে দেখলেই শিবির ট্যাগ দিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ত। সারা বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে চর দখলের মতো তারা দখল করে নিয়েছে। এমনকি আমাদের মেয়েদের, কমলমতি মেয়েদের বিদ্যাপীঠগুলোকেও তারা কলুষিত করেছিল। জুলাই গণহত্যায় জড়িতদের বিচার দ্রুত করার আহ্বানও জানান ডাক্তার শফিকুর রহমান। নিজের দেশের মানুষকে হত্যা করে গদি রক্ষার জন্য তারা কখনো রাজনৈতিক দল হতে পারে না, তারা একটি সন্ত্রাসী দল। 2025 সালের জন্য ছাত্র শিবিরের সভাপতি হন জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল হন নুরুল ইসলাম সাদ্দাম। এই সম্মেলনের মধ্য দিয়ে তৃণমূল পর্যায়ে বার্তা দেবার পাশাপাশি যোগ্যতা ও মেধা দিয়ে ছাত্র শিবিরের বিরুদ্ধে সকল ধরনের ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। আগামীকাল বছরের প্রথম দিনে নতুন বই পাবে না বেশিরভাগ শিক্ষার্থী। তৃতীয় শ্রেণী পর্যন্ত সব বই দেয়া হলেও চতুর্থ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা পাবে 2-1টি বই। এনসিটিবির চেয়ারম্যানের দাবি 20 জানুয়ারির মধ্যে সব ক্লাসে নতুন বই দেয়া হবে। তবে মুদ্রণ শিল্প মালিকরা বলছেন ফেব্রুয়ারির আগে তা সম্ভব নয়। তারা বলছেন টেন্ডার প্রক্রিয়ায় বিলম্ব ও কাগজ সংকটের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট। সরকার পতনের বড় ধাক্কা লেগেছে শিক্ষা খাতেও। যেসব বই এই সময়ে স্কুল কলেজে থাকার কথা ছিল সেগুলো এখনও ছাপাখানায়। এবার প্রাথমিক ও মাধ্যমিকে বিনামূল্যে 40 কোটি বই দেবে অন্তর্বর্তী সরকার। খরচ হবে 2450 কোটি টাকা। প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত সব বই ছাপানো শেষে উপজেলায় পাঠানো হয়েছে, কিন্তু চতুর্থ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা, ইংরেজি ও গণিত বই ছাপানোর কাজ চলছে। বাকিগুলো এখনও শুরুই হয়নি। গত বছর আমরা দেখেছিলাম নিউজ প্রিন্ট কাগজে বই ছাপানো হয়েছিল, যেটি পড়তে বেশ সমস্যা হয়েছিল শিক্ষার্থীদের। এবার হোয়াইট প্রিন্ট কাগজে বই ছাপানো হচ্ছে।
বইয়ের মান গত কয়েক বছরের চেয়ে এবার ভালো বলে আমাদেরকে জানাচ্ছেন প্রেসের কর্মীরা। এবার বইয়ের মান অনেক ভালো, কারণ এবার কাগজ অনেক ভালো কাগজ। করোনার কয়েক বছর বাদে 2010 সাল থেকে 1 জানুয়ারিতে বই দেয়া শুরু করে আওয়ামী লীগ সরকার, যা বিশ্বজুড়ে প্রশংসিত হয়। কিন্তু তাদের পতনের পর বিতর্কিত শিক্ষাক্রম ও বিষয়বস্তু পরিবর্তনের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার, যা 5 মাসেও শেষ হয়নি। তাই বাতিল করা হয়েছে বই উৎসব। 1 জানুয়ারিতে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর বইগুলি সবাই পাচ্ছে, আর চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর 3টি বই বাংলা, ইংরেজি, গণিত আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বইগুলির বাংলা, ইংরেজি, গণিত, দশম শ্রেণী পর্যন্ত বাংলা, ইংরেজি, গণিত এই 3টি বই আমরা অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন জেলায় আমরা দেওয়ার চেষ্টা করছি। জানুয়ারির 10 তারিখের মধ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর 3টি বই ছাড়াও আরও 5টি বই দেওয়ার আমাদের পরিকল্পনা, এবং মাধ্যমিকের বাকি বইগুলো 20 তারিখের মধ্যে। এনসিটিবির চেয়ারম্যান এমন দাবি করলেও বাস্তবতা ভিন্ন। 31 ডিসেম্বর পর্যন্ত ছাপানো হয়েছে 8 কোটি বই। ছাপাখানাগুলো প্রতিদিন সর্বোচ্চ 50 লাখ বই ছাপাতে পারবে। সে হিসেবে আরও 32 কোটি বই শেষ করতে সময় লাগবে অন্তত 2 মাস। যেখানে প্রতিদিন আমাদের হিসাব মতো 2600 মেট্রিক টন কাগজ আমাদের লাগবে প্রেসগুলো, সেইখানে আমরা পাইতেছি 800-900 টন। তাহলে এই ঘাটতি পূরণ থাকলে আমি শত চেষ্টা করলেও আমার পক্ষে বই দেওয়া সম্ভব না। তারা যদি না পারে তাহলে তো তাদের ব্যাপারে তো অনেক ধরনের আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। স্বাগত জানাবো ওনার আইনি ব্যবস্থার সুযোগ থাকলে। সুযোগ না থাকলে হয়তো আমাদের প্রিন্টার্সদেরকে হয়রানি না করার অনুরোধ করব। বিকল্প ব্যবস্থা হিসেবে অনলাইনে বই আপলোডের সিদ্ধান্ত নিয়েছে এনসিটিবি। সেখান থেকে আপাতত ডাউনলোড করে পড়তে পারবে শিক্ষার্থীরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মাউসি নির্ধারিত ভর্তি ফি নীতিমালা মানছে না। ভর্তি ফি নির্ধারণ করে মাউসি পরিপত্র জারি করলেও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ফি নেওয়া হচ্ছে সরকার নির্ধারিত ফি এর চেয়ে কয়েক গুণ বেশি। একে শিক্ষা খাতে নৈরাজ্য ও বৈষম্য বলে দাবি গবেষকদের। আর অভিযোগ পেলে শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান মাউসি মহাপরিচালক। তরিক ইসলামের আরেকটি রিপোর্ট। ডিসেম্বর এলে দেশজুড়ে সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয় ভর্তি কার্যক্রম। গত 28 অক্টোবর সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ফি নীতিমালা প্রকাশ করে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। নীতিমালায় বলা হয়, মফস্বল এলাকার স্কুলে সেশন 4 সহ ভর্তি ফি সর্বোচ্চ 500 টাকা। রাজধানীর এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সর্বোচ্চ ভর্তি ফি নিতে পারবে 5000 টাকা। আংশিক এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি ফি 8000 টাকা। তবে ইংরেজি ভার্সনে ভর্তি ফি নিতে পারবে 10,000 টাকা। নেওয়া যাবে না পূর্ণ ভর্তি ফি। তবে বাস্তব চিত্র ভিন্ন। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে ফি নেওয়া হচ্ছে 15 থেকে 30,000 টাকা পর্যন্ত। রাজধানীর মোহাম্মদপুরের চিলড্রেন্স গার্ডেন, যেখানে কেজি শ্রেণীতে ভর্তি ফি নেওয়া হয়েছে 17,600 টাকা, যা শ্রেণীভেদে আরও বেশি। ছেলেকে যখন ভর্তি করিয়েছি সামথিং 20,000 এরকম নিয়েছে। 17-র কাছাকাছি বলছিল, পরে আমি ডিসকাউন্ট পেয়ে 15 হয়তো হয়েছিল। একই অবস্থা রাজধানীর ধানমন্ডির জুনিয়র ল্যাবরেটরি হাই স্কুলে, যেখানে বাড়তি ভর্তি ফি এর কথা জানালেন খোদ প্রধান শিক্ষক। আমরা মিনিস্ট্রি থেকে যারা আসে তাদের আমরা সব হিসাব দিই যে আমরা এখানে পরে কোনো চলতে পারবো না, তখন ওনারা চলে যায়। এই যে পাশেই দেখবেন ওই স্কলার ওরা তো 40,000-50,000। তবে শিক্ষা খাতের এমন নৈরাজ্যে চিন্তার ভাঁজ অভিভাবকদের। দাবি জানান ভর্তি সহ সকল ফি কমানোর। টোটাল ভর্তির সময় 30,000 টাকা লাগবে এটা বলছে। যে একটা বাচ্চার পড়াইতে ভর্তি করতে একটা স্কুলের কত খরচ হয়, খরচটা যদি একটু কম হয় তাহলে আমাদের মানে সবার জন্যই ভালো। শিক্ষা গবেষকরা বলছেন, এখনই সময় বৈষম্য ভেঙে ফেলার। অভিযোগ তোলেন মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে। নিয়ম করছে আমাদের মন্ত্রণালয় বা আমাদের সরকার থেকে, তাদের এটা বাস্তবায়নের জন্য একটা ভালো মনিটরিং সেল যারা সব সময় অবজার্ভ করবে, যারা বিদ্যালয়গুলোর সাথে যোগাযোগ রাখবে, যারা মাঠ পর্যায়ে যে থানা এডুকেশন অফিসগুলো আছে তাদের সাথে যোগাযোগ রাখবে যেটা কি হচ্ছে। আর অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কঠোর হুঁশিয়ারি মাউসির মহাপরিচালকের। বহুদিন কষ্ট করে তার নীতিমালাটা করা হয়েছে এবং কোনো সুযোগ নেই। যদি এর বাইরে কেউ যায় তাহলে আমরা ব্যবস্থা নেব। কিছু প্রতিষ্ঠান সরকারি নীতিমালা মানলেও বাড়তি ফি নেওয়ার অভিযোগ অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সকল নিয়মনীতির ঊর্ধ্বে যেন রাজধানীর অভিজাত এসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো।
যেখানে সরকার নির্ধারিত ভর্তি ফি থেকে নেওয়া হচ্ছে কয়েক গুণ বেশি। এ যেন দেখার কেউ নেই। শিক্ষাকে পণ্য নয় বরং অধিকার হিসেবে এসব প্রতিষ্ঠানকে নজরদারির আওতায় আনার দাবি সচেতন অভিভাবক ও শিক্ষা গবেষকদের। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। সদ্য প্রয়াত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জিমি কার্টার ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে ঢাকায় মার্কিন দূতাবাসের নোবেল জয়ী দেশটির সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় সেখানে রাখা শোক বইয়ে সই করেন ডক্টর ইউনূস। শোকবার্তায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান গভীর দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে প্রয়াত প্রেসিডেন্টের প্রয়াসের প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। একই সাথে স্মরণ করেন 1986 সালে জিমি কার্টারের বাংলাদেশ সফর এবং জর্জিয়ায় তার বাসা পরিদর্শনের সময়টি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারকে মানবাধিকার, গণতন্ত্র ও শান্তির বিশ্ব নেতা হিসেবেও উল্লেখ করেন ডক্টর ইউনূস। মার্কিন দূতাবাসে তাকে স্বাগত জানান চার্জ দ্য অ্যাফেয়ার্স মেগান বোল্ডেন। এর আগে ভারতীয় হাইকমিশনে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর প্রতি শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। সেখানে তাকে অভ্যর্থনা জানান হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। হাইকমিশনে রাখা মনমোহন সিং এর ছবিতে ফুল দেওয়ার পাশাপাশি শোক বইয়ে সই করেন তিনি। এ সময় দীর্ঘদিনের বন্ধু মনমোহন সিং এর স্মৃতিচারণ করেন তিনি। বিশ্ব অর্থনীতির অন্যতম শক্তিশালী দেশ হিসেবে ভারত প্রতিষ্ঠিত হওয়ার পেছনে প্রয়াত এই প্রধানমন্ত্রীর বলিষ্ঠ ভূমিকার প্রশংসা করেন তিনি। গত সপ্তাহে মনমোহন সিং এর জীবনাবসান হয়। তার মৃত্যুতে 7 দিনের শোক পালন করছে ভারত। বাংলাদেশ থেকে চুরি হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে ফিলিপাইনের সহযোগিতা চেয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশে নবনিযুক্ত দেশটির রাষ্ট্রদূত নিনা পাদিলা কেংলেট বঙ্গভবনে পরিচয়পত্র পেশ করলে এ সহযোগিতার কথা বলেন রাষ্ট্রপতি। ফিলিপাইনের রিজার্ভ কমার্শিয়াল ব্যাংক কর্পোরেশনের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া $81 মিলিয়ন মধ্যে $15 মিলিয়ন উদ্ধারে দেশটির সরকারকে ধন্যবাদ জানান তিনি। রাষ্ট্রপতি আশা করেন বাকি $66 মিলিয়ন দ্রুত দেশে ফেরত আনা সম্ভব হবে। এ সময় আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে ফিলিপাইনের সহায়তা আশা করেন তিনি। এছাড়াও বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগ ও রোহিঙ্গা ইস্যুটি আলোচনায় স্থান পায়। বাংলাদেশের দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতি সার্বিক সহযোগিতা চান রাষ্ট্রদূত নিনা পাদিলা। আশা করেন দুই দেশের সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বাণিজ্য বিনিয়োগের পরিধি বাড়ানোর। 2025-এ হজ যাত্রীদের সেবাদানে সরকার নির্ধারিত কোটা অনূর্ধ্ব 250 করার দাবি জানিয়েছেন হজ এজেন্সি মালিকরা। তারা বলছেন, সরকারের সবশেষ হজ নীতি অনুযায়ী এজেন্সি প্রতি সর্বনিম্ন কোটা নির্ধারিত আছে 100 থেকে 300 পর্যন্ত। এ অবস্থায় চলতি মৌসুমে কোটা 500-তে নির্ধারণ করা সুষ্ঠু হজ ব্যবস্থাপনার অন্তরায়। ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাগররুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে হাবের প্রতিষ্ঠাতা সহ সভাপতি গোলাম সারওয়ার এসব কথা বলেন। বছরের প্রথম দিন থেকে আদ-দ্বীন ফাউন্ডেশনের উদ্যোগে যশোরে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে 3 দিনের তাফসিরুল কোরআন মাহফিল। দেশি বিদেশি আন্তর্জাতিক ইসলামী বক্তারা এই মাহফিলে অংশ নেবেন। পাশাপাশি থাকবে স্বাস্থ্য ও ইসলামী বইমেলা। মাহফিলকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যশোর প্রতিনিধি তামান্না ফারজানার রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। যশোর পুলেরহাটে অবস্থিত আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ প্রাঙ্গণে আগামী 1 জানুয়ারি থেকে শুরু হচ্ছে 3 দিনের তাফসিরুল কোরআন মাহফিল। আকিদ শিল্পগোষ্ঠীর সৌজন্যে ও আদ-দ্বীন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মাহফিলে 1 জানুয়ারি আলোচনা করবেন শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, মাওলানা আব্দুল হাই সাইফুল্লাহ। 2 জানুয়ারি মুফতি আমির হামজা ও মাওলানা রফিকুল ইসলাম মাদানী এবং 3 জানুয়ারি শায়েখ আহমদুল্লাহ ও ডক্টর মিজানুর রহমান আজহারি। এই মাহফিলকে ঘিরে যশোর সহ আশপাশের জেলায় ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে। আমাদের আদ-দ্বীনের মেডিকেল কলেজের আয়োজনে এই যে বড় একটা তাফসীর মাহফিল হচ্ছে, কোরআনের মাহফিল হচ্ছে, এটা আমাদের জন্য খুব আনন্দের। কোরআন মাহফিলের অনুষ্ঠান নিয়ে আমরা সবাই খুবই খুশি। আমাদের এই ক্যাম্পাসে অনেক বড় বড় বক্তারা আসছে, এটা নিয়েও আমরা অনেক খুশি। মাহফিলে প্রায় 10 লাখ মানুষের বসার ব্যবস্থা থাকছে। ছেলে ও মেয়েদের পৃথক পৃথক বসার ও নামাজেরও ব্যবস্থা করা হয়েছে। মুসল্লিদের সার্বক্ষণিক তদারকিতে থাকবে 600 জন স্বেচ্ছাসেবকের একটি দল। মাহফিলের সার্বিক নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা জেলা পুলিশ থেকে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে। ইতিমধ্যে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সেটি পরিদর্শন করেছে
এখানে তাদের নিজস্ব কর্মী বাহিনী থাকবে যারা নিরাপত্তা দেবে, পাশাপাশি আমরা থাকবো। মাহফিলে একাধিক মেডিকেল টিম কাজ করবে বলে জানিয়েছেন আদ-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ। উক্ত তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আমাদের মেডিকেল টিম সবসময় প্রস্তুত থাকবে। যদি কারোর কোনো প্রয়োজন হয়, যদি উপস্থিত কেউ যদি অসুস্থতা বোধ করে, তাহলে তাৎক্ষণিক তাকে যেন চিকিৎসা প্রদান করা যায়। নানা আলোচনার পাশাপাশি থাকবে ইসলামী বইয়ের মেলা। আদ-দ্বীন ফাউন্ডেশনের পক্ষ থেকে 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। এই আয়োজনে আমরা একটি বিশাল মাঠ তৈরি করেছি। যশোরবাসীর জন্য একটা সৌভাগ্য যে এতগুলো আলেম একসাথে এসে একটা প্রোগ্রাম করছে। এই অনুষ্ঠানের মাধ্যমে সবার মধ্যে জন্য একটা ঐক্য এবং সম্প্রীতির বন্ধন তৈরি হয়, সেটারও একটা সুযোগ এখানে তৈরি হবে বলে আমরা আশা করি। মাহফিলে প্রবেশ করার জন্য 4টি এবং বের হওয়ার জন্য 4টি পথ রাখা হয়েছে। আলোচনা বিকেল 5টায় শুরু হয়ে চলবে রাত 9:30 পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের নেওয়া উদ্যোগে নিত্যপণ্যের দাম ধাপে ধাপে কমে আসবে। রাজধানীর বিয়াম ফাউন্ডেশন গবেষণা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা। রমজানকে সামনে রেখে বাজারে পণ্যের সরবরাহ বাড়াতে কাজ চলছে জানিয়ে সালেউদ্দিন আহমেদ বলেন, আগের চেয়ে কিছুটা কমেছে মূল্যস্ফীতির হার। সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে সরকার তৎপর রয়েছে বলে মন্তব্য করেন ডক্টর সালেউদ্দিন। মূল্যস্ফীতি তো আপনার বিভিন্ন পদক্ষেপে কমে আসছে, আমরা আশা করি এটা কমতে থাকবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি আমরা যেমনিই হোক আমরা সেটা সংস্থান করব, ভোক্তারা যাতে কোনো রকম বিষয়। আর বিশেষ করে রোজার সময় যে সমস্ত নিত্যপণ্যের সাথে ছোলা যোগ হবে, খেজুর, এগুলো আমরা ইনশিওর করব। অতএব আমরা মনে করি মূল্যস্ফীতি সাথে সাথে আমরা তো বিজনেস সেক্টরকে উজ্জীবিত করতে চেষ্টা করছি, বড় ছোট মাঝারি সব। ওখানে সাপ্লাই সাইডটা যদি চাহিদা আমরা ইস্যু করতে পারি, তা আমি আশা করি মূল্যস্ফীতিটা কমে আসবে, যেটা আমরা অলরেডি বলেছি। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ইংরেজি পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ব। এবারও সবার আগে জমকালো আয়োজন আর বর্ণিল আতশবাজির মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করল নিউজিল্যান্ডের ওকল্যান্ডবাসী। বিশ্ববাসী প্রত্যাশা, সহিংসতা ও যুদ্ধের অবসান হয়ে মানবতা, শান্তি ও ভালোবাসায় ভরে উঠবে পৃথিবী। ফারহিন ইসলাম টুম্পার রিপোর্ট। ভৌগোলিক কারণে প্রতি বছর সবার আগে নতুন বছরকে বরণ করে নিউজিল্যান্ড। অকল্যান্ডের স্কাই টাওয়ারের ঝুলন্ত বিশাল ঘড়িতে রাত 12টা বাজার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় চোখ ধাঁধানো বর্ণিল আতশবাজি। এ সময় নতুন বছর 2025কে স্বাগত জানায় কয়েক লাখ মানুষ। অস্ট্রেলিয়ার সিডনি হারবারে বর্ণিল আতশবাজি দেখতে জড়ো হয়েছেন 10 লাখেরও বেশি মানুষ। নতুন বছরকে স্বাগত জানাতে বর্ণিল সাজে সেজেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইমস স্কয়ার। সেখানে প্রায় 10 লাখ মানুষের সমাগমের আশা করছেন কর্তৃপক্ষ। সার্বিক নিরাপত্তা পরিস্থিতি অনুকূলে আছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক পুলিশ। লন্ডনে টেমস নদীর তীরে বছরের প্রথম প্রহরে সবচেয়ে বড় আতশবাজি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বিরূপ আবহাওয়ার কারণে প্রথমে কিছুটা শঙ্কা থাকলেও আয়োজনে কমতি নেই কর্তৃপক্ষের। লন্ডন আই, বিগ বেন ও পার্লামেন্টের হাউস থেকে টেমস নদী জুড়ে আতশবাজি দৃষ্টিনন্দন আয়োজন উপভোগ করবেন লাখো মানুষ। বিশ্বের সবচেয়ে বড় নববর্ষ উদযাপনের প্রস্তুতি নিচ্ছে ব্রাজিলের রিও ডি জেনিরোর কোপাকাবানা সমুদ্র সৈকত কর্তৃপক্ষ। প্রায় 25 লাখ মানুষ এখানে জড়ো হবেন বলে আশা করছে তারা। রীতি অনুযায়ী এই সমুদ্র সৈকতে সাদা পোশাকে নাচ গানে মাতবেন উমবান্ডা ধর্মের অনুসারীরা। চীনের রাজধানী বেইজিং সহ বিভিন্ন শহরেও চলছে নিউ ইয়ার উদযাপন প্রস্তুতি। এ উপলক্ষে ফ্যাশন ও প্রযুক্তির থিমযুক্ত 1000-এর বেশি লণ্ঠন জ্বালানো হয়েছে। আগামী বছর যেন পৃথিবীতে শান্তি আর সমৃদ্ধি বয়ে আনে, এই কামনা বিশ্ববাসীর। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা।
আওয়ামী লীগের একনায়কতন্ত্র, স্বৈরশাসন ও ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহতদের তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদন প্রকাশ করেছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি HRSS। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে আওয়ামী লীগের স্বৈরাচারী শাসন ও ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সরকার পতনের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। এ সময় বক্তারা বলেন, গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে ছাত্র জনতা সহ রাজনৈতিক দলগুলোর সমন্বিত ঐকমত্য প্রয়োজন। মানবাধিকার রক্ষা ও সার্বিক পরিস্থিতির উন্নয়নে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান সংগঠনটির নেতারা। শেষ করার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছে আরেকবার। কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটিতে ছাত্র জনতার ঢল। 15 জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে সরকারকে আলটিমেটাম অভ্যুত্থানের নায়কদের। বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুনের উৎপত্তি। প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ। দুর্ঘটনায় ব্যক্তি সংশ্লিষ্টতা খুঁজে পায়নি উচ্চ পর্যায়ের কমিটি। ইংরেজি নতুন বছর বরণে প্রস্তুত দেশ। 31st নাইটকে ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই জানালেন ডিএমপি কমিশনার। উন্মুক্ত স্থানে অনুষ্ঠান, শোভাযাত্রা নিষিদ্ধ। আধিপত্য ধরে রাখতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অস্ত্রাগারে পরিণত করেছিল আওয়ামী লীগ। 15 বছর পর ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে বললেন জামাতের আমির। এবং বছরের প্রথম দিনে নতুন বই পাবে না অধিকাংশ শিক্ষার্থী। ফেব্রুয়ারির আগে সম্ভব নয় বলছেন ছাপাখানা মালিকরা। ভর্তি ফি নীতিমালা মানছে না স্কুলগুলো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।